ছোটবেলা পড়েছিলাম জলের অপর নাম জীবন, অর্থাৎ জীবনকে বাঁচাতে জলের ভূমিকার গুরুত্ব আছে বইকি। আমরা আজকে দেখলাম জীবনদা ওরফে জীবন কৃষ্ণ সাহা, তৃণমূলের একজন বিধায়ক, সেই জীবনদা নিজের জীবনকে বাঁচাতে বারবার কিভাবে জলকে বেছে নেয়। সেটা পুকুরের হোক কিংবা নর্দমার, সেটা খুব একটা যায় আসে না। এবং গত কয়েক বছরে জীবন কৃষ্ণ সাহা এবং ইডি সিবিআই, যারা সেন্ট্রাল এজেন্সি আছে, এদের মধ্যে যে ঘটনাগুলো ঘটলো তা যে কোনো নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইমকে বলে বলে টেক্কা দিতে পারে, তা আমি কথা দিতে পারি। সিজন 1-এ আমরা দেখলাম আজ থেকে প্রায় 2 বছর আগে এই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই রেড করলেন। তখন জীবনদা তার জীবন বাঁচাতে তার ফোনটাকে পুকুরের জলে ফেলে দিলেন। সেবার সিবিআই প্রায় 67 ঘন্টা টানা তদন্ত করে, জিজ্ঞাসাবাদ করে এবং পুকুরে পড়ে যাওয়া মোবাইলটিকে জল থেকে বের করার জন্য সেই পুকুর থেকে জল বের করে প্রায় কয়েকদিনের মধ্যে সেই মোবাইলটাকে উদ্ধার করে। আর কি কি পাওয়া যায় সেদিন সেই জীবনদার বাড়ি থেকে পাওয়া যায় প্রায় 3400 নবম এবং দশম শ্রেণীর চাকরি প্রার্থীদের নাম এবং রোল নাম্বারের কাগজ। বস্তা বস্তা নথি নাকি উদ্ধার করেছিলেন সেবার সিবিআই জীবন কৃষ্ণ সাহার বাড়ি থেকে। বলা হয়েছিল ওই প্রসন্ন রায়ের মিডলম্যান হিসেবে এই জীবন কৃষ্ণ সাহা ইনি কাজ করতেন। এর সাথে SLST ডেটাবেস ওনার বাড়িতে পাওয়া যায়। সেবার সবকিছুই হলো, জীবন কৃষ্ণ সাহা অ্যারেস্ট হলেন। কিন্তু এত প্রমাণ থাকা সত্ত্বেও জীবন কৃষ্ণ সাহা মাত্র 13 মাসের ব্যবধানে আবার জেল থেকে ছাড়া পেয়ে গেলেন। সুপ্রিম কোর্ট যদিও কিছু শর্ত সাপেক্ষ জামিন দিয়েছিল, কিন্তু প্রশ্ন এটাই, এত তথ্য, এত নথি নিয়ে, বস্তা বস্তা নথি যেটা নাকি সিবিআই উদ্ধার করেছিলেন, এমনকি মোবাইল জলে ফেলে দেওয়ার মতো কাজ করার পরেও ওনাকে কেন জেল খাটানো যাচ্ছে না, ওনাকে কেন দোষী সাব্যস্ত করা যাচ্ছে না, তা এখনো আমার মাথায় অন্তত ঢোকে না। সিবিআই কি তার মানে সেরকম তথ্য দিতে পারেনি, তথ্য নথি দিতে পারেনি? একেবারেই তাই। দেখো, সিবিআই এর তরফ থেকে যে সমস্ত তথ্য প্রমাণ ছিল, সেই তথ্য প্রমাণ কিন্তু সাফিসিয়েন্ট নয় বলেই আজকে তিনি জামিন পেলেন। আমি জানি না সিবিআই ওই বস্তা বস্তা তদন্ত করে তথ্যগুলো তাদের আলমারিতে গিয়ে বাড়িতে ঢুকিয়ে রাখে কিনা, কিংবা পুড়িয়ে দেয় কিনা, কিংবা সেগুলোকেই সিবিআই আবার লোপাট করে দেয় কিনা। এত প্রমাণ থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টের কাছ থেকে জামিন পেল জীবন কৃষ্ণ সাহা। জীবন তার জীবন নিয়ে আবার বাড়ি ফিরলেন। জীবনবাবু তারপরে স্বাধীন জীবন যাপন করা শুরু করলেন। তিনি বিধানসভায় গিয়ে উপস্থিত থাকছিলেন, তিনি তার স্কুলের চাকরিটা ফেরত পেয়েছিলেন, সবকিছু সঠিকভাবে চলছিল তার জীবনে। এর ঠিক 15 মাস পরে আজকের দিনে হঠাৎ ইডি এবারে রেড করে আবার জীবন কৃষ্ণবাবুর বাড়িতে। কথায় বলে নেড়া একবার বেলতলায় যায়, আর উনি তো তৃণমূল কর্মী, মাথায় যে খুব একটা বোধ বুদ্ধি থাকবে তাও আশা করা যায় না। সেবার মোবাইলে উনি তার সব তথ্য জমা করে রেখেছিলেন। এবারে ইডির অফিসাররা সিভিল ড্রেসে, এবং আর্মিকে নিয়ে এসেছিলেন, সিভিল ড্রেসে ছিলেন ওরা গিয়ে ওই বিধায়কের বাড়িতে গিয়ে গেটে আওয়াজ করেন। বাড়িতে ইডি হানা দিয়েছে দেখে জীবন কৃষ্ণ সাহা আবার তার পেছন দিক দিয়ে, বাড়ির পেছন দিক দিয়ে দোতলা থেকে লাফিয়ে প্রাচীর ডিগিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এত মানুষের টাকা তার পেটে আছে, অতটা এক্সারসাইজ করেন বলেও খুব একটা মনে হয় না, তাই ওনার পালিয়ে যাওয়া বিফল হয়ে যায়। উনি একটা ঝোপঝাড়ে গিয়ে পড়েন, একটা কাদায় গিয়ে পড়েন। গোটা রাজ্য জুড়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা খেলা দিবস পালন করছেন, তখন যদি জীবনবাবু মাঝে মাঝে একটু খেলাধুলো করতেন, তাহলে হয়তো আজকে ইডির হাত থেকে রক্ষা পেতে পারতেন। কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যদি একটু ট্রেডমিলে হাঁটতেন, একটু এক্সারসাইজ করতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো বডিটাকে একটু ফিট রাখতে পারতেন, তাহলে হয়তো ইডির হাত থেকে আজকে বেঁচে যেতে পারতেন। যাই হোক, যাদের 24 ঘন্টা চুরি দুর্নীতি নিয়ে কেটে যায়, তাদের আর সময় বা কোথায় আলাদা করে এক্সারসাইজ করবেন। তবে খুব আশ্চর্যজনকভাবে পালানোর আগে উনি তার মোবাইলটাকে আবার নর্দমায় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। উনি ভেবেছিলেন উন্নয়নের জোয়ারে যখন পুরো রাজ্যটাই ভেসে যাচ্ছে, নর্দমাতে মোবাইলটাও চলে যাবে, কিন্তু তা হয়নি। নর্দমা থেকে মোবাইলটা কুড়িয়ে পেলেন ইডির কর্মীরা। জীবন কৃষ্ণ সাহা এবং তার মোবাইল দুজনই গড়াগড়ি খেয়েছিলেন কাদায়। তারপর জীবন কৃষ্ণ সাহাকে নতুন জামা কাপড় পরিয়ে পরিষ্কার করে বসিয়ে তাকে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে অ্যারেস্ট করা হয়। এর সাথে সাথে জীবন কৃষ্ণ সাহার শ্বশুর বাড়িতেও রেড করা হচ্ছে, তার বাড়ি ঘিরে রাখা হয়েছে। জীবন কৃষ্ণ সাহার পিসিকে, যিনি ওইখানের একজন কাউন্সিলর, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভাবুন তো একজন বিজেপি কর্মীর মনের অবস্থাটা। 2021 সালে দাঁড়িয়ে যখন তাদের নেতারা বলেছিল আর 2-3 বছরের মধ্যে পিসি ভাইপোকে জেলে পাঠাবে, তখন ওরা বুঝতে পারেনি বিজেপির নেতারা ঠিক কোন পিসি ভাইপোর কথা বলছেন। তবে এইবার ইডি কেন জীবন কৃষ্ণ সাহার বাড়িতে রেড করেছেন? বলা হচ্ছে জীবন কৃষ্ণ সাহার ব্যাংক অ্যাকাউন্টে ঘুষের টাকা ডাইরেক্টলি ট্রান্সফার করা হয়েছে। দেখুন, তৃণমূলের নেতারা খুব সহজ সরল হয়। ওনারা হয়তো একটু চুরি করেন, কিন্তু ওই যে চোর কিন্তু জাতে ভালো, ওনারা চুরি করে আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন না। ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা ওনার ঘুষের টাকা। কিন্তু এরপর কি? এরপর আপনারা জানেন কি হতে চলেছে। আবার এই কেসটা কোর্টে উঠবে। কিছুদিনের মধ্যে
সিবিআই হোক কিংবা ইডি, তাদের ব্যর্থতার কারণে এই জীবন কৃষ্ণ সাহা আবার এদের নাকের ডগা দিয়ে বেরিয়ে এসে আমাদের সামনে ঘুরবে, আবার আমাদের এ রাজ্যের একজন বিধায়ক হয়ে ঘুরে বেড়াবে। ভাবুন, আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ আপনার মনে হলো আমি চোর চোর করে চিৎকার করি, এবং আপনি তা করেও ফেললেন, এবং ওই চোর চোর শোনার পরে ওই রাস্তায় যদি কেউ, কোনো ছেলে বা কোনো মেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে তো আর প্রমাণ করতে খুব একটা সময় লাগে না যে ওই আপনার আশেপাশে একটা চোর ছিল বা ওই ছেলে মেয়েটি চোর। কিন্তু জীবন কৃষ্ণ সাহা বারবার তার মোবাইলকে জলে ফেলে দেওয়ার পরেও, সেই মোবাইলের তো প্রথম কথা কি ডেটাবেস ছিল, কি উদ্ধার করেছেন তা আজও আমরা জানতে পারলাম না, কিন্তু বারবার সিবিআই কিংবা ইডি বাড়িতে হানা দিলে কেন মোবাইলকে প্রথমে জলে ফেলে দেন তা দেখিয়েও তাকে এখনো দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে পারেনি সিবিআই কিংবা ইডি। এপাশে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা অলরেডি বলা শুরু করে দিয়েছে যে ভোট আসছে, এবারে তো সিবিআই ইডি এদের হানা বাড়বে, বাড়িতে বাড়িতে গিয়ে রেড মারবে, এসব তো হবেই। এটা যেমন একদিক দিয়ে সত্যি যে এটা প্রতি বছর ভোটের আগে আমরা দেখে থাকি, কিন্তু তারপরেও এই মুখপাত্ররা একবারের জন্য উত্তর দেয় না যে কেন জীবন কৃষ্ণ সাহাকে তার মোবাইলটাকে বারবার জলে ফেলে দিতে হয়, কেন তাকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে হয়। যদি উনি কিছু নাই করে থাকেন তাহলে কেন তদন্তের সম্মুখীন হতে পারে না। যদিও এনাদেরকে বলে কোনো দোষ নেই, কারণ যদি এই প্রশ্নগুলো সঠিকভাবে সিবিআই কিংবা ইডি কোর্টে পেশ করতে পারত, তাহলে এই মানুষটার আজকে 15 মাস ধরে জেলের বাইরে আজকে একে থাকতে হতো না। এপাশে বিজেপির নেতাদের হয়েছে এক জ্বালা। যেমন বললাম, 2025-2026-এর কাছাকাছি দাঁড়িয়ে যখন আসল পিসি ভাইপোকে জেলে ঢোকানোর কথা ছিল, তখন দেখছে ওই ছোট ছোট নুড়ি পাথর এদেরকে নিয়েই খুশি থাকতে হচ্ছে, এদেরকে নিয়েই তাদের কর্মীদের মধ্যে উৎসাহ এখনো বাঁচিয়ে রাখার একটা চেষ্টা করে যাচ্ছেন বিজেপির নেতারা। শুভেন্দু অধিকারীকে এই ব্যাপারে প্রশ্ন করলে উনিও বলেছেন কান গেছে, এবারে মাথাটা কবে যাবে। যে মানুষটা কনফিডেন্সের সাথে প্রায় আজ থেকে 3-4 বছর আগে চোখ মুখ বার করে ফুলিয়ে বলতো খালা পিসিকে এবং তার ভাইপোকে জেলে পাঠাবো, সেই মানুষটাও কোথাও না কোথাও হতাশ হয়ে পড়ছে। এখন ওনার একটা নতুন স্টেটমেন্ট খুব শুনতে পাওয়া যাচ্ছে যে 2026 সালে বিজেপি ক্ষমতায় এলে তারপরে উনি পিসি ভাইপোকে জেলে পাঠিয়ে দেখাবেন। অর্থাৎ উনি এখন প্রধানমন্ত্রীর উপর থেকে ভরসাটাই হারিয়ে ফেলেছেন। প্রধানমন্ত্রীর সিবিআই, প্রধানমন্ত্রীর আন্ডারে থাকা ইডি, এরা যে কোনোদিন আর মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার ভাইপো অব্দি পৌঁছাতে পারবেন না, তা অন্তত শুভেন্দু অধিকারী ভালো করে বুঝতে পেরে গেছেন বলেই আমার এখন বিশ্বাস। আপনারা কিছুদিন আগে অলরেডি দেখেই নিয়েছেন যে এই যুগের বিদ্যাসাগর পার্থ চ্যাটার্জি, উনি অলরেডি এসএসসি থেকে মোটামুটি প্রায় মুক্তি পেয়ে গেছেন, জামিন পেয়ে গেছেন। মাত্র আর একটা কেস বাকি আছে প্রাইমারিতে, ওখান থেকে জামিন পেয়ে গেলে এবছরও পুজোটা উনি জেলের বাইরে কাটাবেন ওর পিতার সাথে, তা অন্তত বলা যায়। দেখুন, এত কিছুর মাঝখানেও যে সত্যিটা মানুষ বিশ্বাস করেছিল, এবং এটা একটা সময় সত্যিও ছিল, বাস্তবও ছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ জেলে ভরতে পারেন, সেটা রাজনৈতিকভাবে দুটো দল করতে পারে, এক বিজেপি আর এক সিপিএম। দেখুন, সিপিএম যে ক্ষমতায় চলে আসবে এরকম অবান্তর স্বপ্ন আমি আপনাদের দেখাবো না, তবে যে বিজেপি দলটা 303টা এমপি নিয়ে 2024-এর আগে অবধি পার্লামেন্টে বসেছিল, তারা অতটা ক্ষমতাশীল একটা রাজনৈতিক দল হয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করেনি। তারা আজ 2025 সালে দাঁড়িয়ে মাত্র 240টা সিট নিয়ে কোনো দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকাতে পারবে না। এবং আজ থেকে 4 বছর পরে আবার একটা লোকসভা ভোট হবে, সেখানে যদি বিজেপি সরকার পড়েও যায়, কংগ্রেসের কোনো সরকার আসে, এটাও একইভাবে সত্যি যে রাহুল গান্ধীরা কোনো দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না। আর 2026 সালে যদি বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসেন, নরেন্দ্র মোদী তার ইডি সিবিআইকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যারেস্ট আটকে দেয়, এবং সেই নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের যদি কেউ বিজেপি থেকে মুখ্যমন্ত্রী হয়, তাকে একটু বকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছনে বেশি লাগতে না যাবার পরামর্শ দেবেন, তা তো কম বেশি বোঝাই যায়। অর্থাৎ পলিটিক্যাল সিনারিওটা কি দাঁড়াচ্ছে, হাজার হাজার কোটি কোটি টাকার প্রত্যেকটা সেক্টরে, সেটা খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, প্রত্যেকটা সেক্টরে হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতি করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়রা বারবার বেঁচে যাবেন, জীবন কৃষ্ণ সাহা, পার্থ চ্যাটার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বারবার বেঁচে যাবেন রাজনৈতিক স্বার্থে। সেটা নরেন্দ্র মোদী হোক কিংবা রাহুল গান্ধী, তারা নিজেদের পলিটিক্যাল স্বার্থে তারা যে কোনো দিন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করবেন না, আদালতের কাঠগড়া এনে দাঁড়াবেন না, তা অন্তত সাধারণ মানুষ বুঝে গেছে। ভারতবর্ষের রাজনীতিতে আপনাদের স্বাগত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।